সো আমরা হচ্ছে গিয়ে চ্যাপ্টার 2 তে আছি। আমরা আজকে চ্যাপ্টার 2 এ যে জিনিসটা করব সেটা হচ্ছে দূরত্ব মানে লেখচিত্র। আমরা গত ক্লাসে বলেছিলাম গতির লেখচিত্র উপরে লেখা। ওকে, গতির লেখচিত্র। আমরা এখানে গত ক্লাসে যেটা বলছিলাম, গতির লেখচিত্র যেহেতু গতি এইটার সংজ্ঞা বলছিলাম। গত ক্লাসে বলছিলাম গতির সংজ্ঞা, অবস্থানের সংজ্ঞা বলছিলাম, বাট গতি কাকে বলে এই সংজ্ঞাটা কি বলেছিলাম আমরা কখনো? আগে পড়াইছি। গতি সংজ্ঞাটা কি বলছে একটু বলো তো। এক্স্যাক্টলি কাঠামোর সাথে সাপেক্ষে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থার পরিবর্তনকে গতি বলে। আমরা এটা বলছিলাম বলছিলাম সময়, আর একটা রাশি বলছি আমরা হচ্ছে অবস্থান, তাই না? দূরত্ব ঠিক আছে, মানে দূরত্ব বা সরণ ঠিক আছে, বা দূরত্ব বা সরণ কি অবস্থানের পরিবর্তন না? গত ক্লাসে তো এটা নিয়ে আলোচনা করেছি যে দূরত্ব বা সরণ হচ্ছে অবস্থানের পরিবর্তন। সুতরাং অবস্থান যে রাশিটা আছে সেটাকে আমরা একটা রাশি হিসেবে গতিতে মানে গতি সংখ্যা থেকে হচ্ছে সময়, তাই তো? এই যে সময় এবং অবস্থান, এটার মানে অবস্থানের সংখ্যাটাও গত ক্লাসে আমরা ক্লিয়ার করেছি যে মূল বিন্দু থেকে কোনো একটা বিন্দুর অবস্থান বলতে আমরা বুঝি মূল বিন্দু থেকে কতটুকু দূরে আমাদের বিন্দুটা অবস্থিত। দ্যাটস ইট, এটাই হচ্ছে বস্তুর অবস্থান। আচ্ছা, এবং আমরা আরো বলেছিলাম যে গ্রাফ যদি আঁকতে হয় আমরা আসলে ফাংশন ফলো করি, যেখানে y ইকুয়ালস টু এফ অফ এক্স টাইপের একটা সম্পর্ক আমরা মাথায় রাখবো। এবং এটাও বলছিলাম যে এক্স আসলে কি আমাদের জন্য স্বাধীন চলক বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, সংক্ষেপে লিখতেছি আমি এখানে, ঠিক আছে? আর y কি? অধীন চলক, অবশ্যই। ওয়াই হচ্ছে অধীন চলক। সো আমরা এটাও বলেছিলাম যেহেতু পর্যবেক্ষক এই পুরো ঘটনাটাকে পর্যবেক্ষণ করবেন, এবং পর্যবেক্ষক নিজে ঠিক করবেন কতক্ষণ সময় ধরে এই পর্যবেক্ষণটা উনি করবেন, দিস ইজ ওয়াই স্বাধীন চলক বলতে আমরা কাকে বুঝবো? সময়কে। আর অধীন চলক বলতে আমি কাকে বুঝবো? অবস্থানকে। কারণ আসলে নির্ধারিত হবে কতক্ষণ সময় ধরে বস্তুটাকে অবজার্ভ করা হয়েছে বা পর্যবেক্ষণ করা হয়েছে তার উপর ভিত্তি করে, রাইট? আচ্ছা, এখন এই যে পুরো ব্যাপারটা আমরা লেখচিত্র আঁকতে যাব, আমরা এটা যেহেতু ডিফাইন করে ফেলছি যে আমাদের এক্স অক্ষ বরাবর কি যাবে, এক্স অক্ষ মানে কি স্বাধীন চলকের অক্ষটা না? তাহলে স্বাধীন চলক কে কে আমাদের এখানে? সময়। তাহলে এক্স অক্ষ বরাবর আমরা এখন টি, সময় তো টি দিয়ে প্রকাশ করি, টি বলবো, এবং টি এর এককটা কি? এসআই ইউনিটে টি একক হচ্ছে সেকেন্ড, এস এস। তো আমরা এখানে টি সেকেন্ড দিয়ে জিনিসটাকে প্রকাশ করতেছি। বাংলায় তুমি চাইলে লিখতে পারো যে এটা আসলে সময় অক্ষ। এটা তোমার ইচ্ছা, না লিখলেও চলে, ঠিক আছে? বাট লিখাটা ভালো এই সেন্সে যে তুমি আসলে তোমার যা প্রেজেন্ট করতেছো তার মধ্যে সবকিছুকে টিচারের সামনে ক্লিয়ারলি উপস্থাপন করছো। টিচারের তাহলে মাথা চিন্তা করতে সময় কম নষ্ট হইলো, রাইট? সো স্যার তোমাকে তখন নাম্বার বেশি দেওয়ার একটা টেন্ডেন্সি স্যারের মধ্যে চলে আসাটা স্বাভাবিক আসলে, ঠিক আছে? সো এই জন্য স্যারের সামনে সবকিছু যতটুকু ক্লিয়ারলি পসিবল আমরা উপস্থাপন করব। আর ওয়াই অক্ষ বরাবর কি নিব? অবস্থান। আর অবস্থানকে আমরা কি দিয়ে প্রকাশ করব? অবস্থানকে আমি এখন যেই চলক বা যেই প্যারামিটার দিয়ে প্রকাশ করব সেটা দেখলে অনেকে তোমার একটু কনফিউজড হয়ে যাবে, বাট তাও আমি দিচ্ছি। অবস্থানকে আমরা এক্স দিয়ে প্রকাশ করব। তুমি বলতে পারো যে ভাইয়া ওয়াই অক্ষ বরাবর কেন এক্স আসলো? বা বুঝতে হবে যে এখানে ম্যাথের এক্স ব্যবহার করি নাই আমরা। আমরা যখন গতির কথা চিন্তা করব, সাধারণত আমরা 9-10 কি একমাত্রিক গতি নিয়ে কথা বলতেছি না? দ্বিমাত্রিকও না, ত্রিমাত্রিকও না। আমি একদিন একটা উদাহরণ দিচ্ছিলাম যে একটা সুতার উপর দিয়ে যদি একটা পিঁপড়া হেঁটে যায় তাহলে তার গতিটা একটা একমাত্রিক গতি বা একমাত্রিক প্রসঙ্গ কাঠামোর গতি হবে, রাইট? তুমি গতিতে ক্লাস 9-এও তোমরা যে অঙ্কগুলো করেছো খেয়াল করেছো, যদি সোজা যায় তাহলে সোজাই যায়, আবার উপরে নিচে ওঠানামা করলে সোজা একটা লাইন ধরে উপরে নিচেই ওঠানামা করে, গ্যালিলিও সূত্র যেগুলা পরন্ত বস্তু সূত্র ছিল। কখনোই এরকম হয় নাই একটা বস্তু ওই যে ফুটবলের মতো ফ্লাই করে বা একটা শাটলককের মতো ফ্লাই করে গেছে, যেখানে একই সাথে উপরেও উঠছে ডানেও গেছে, এগুলো আমরা এখনো দেখি নাই। দ্বিমাত্রিক কিছু আমরা 9-10-এ দেখবো না। সো দিস ইজ ওয়াই যদি আমরা একমাত্রিক প্রসঙ্গ কাঠামো চিন্তা করি, একমাত্রিক রাস্তা অতিক্রমের ক্ষেত্রে সাধারণভাবে মাথায় কোনটা আসবে আগে? অনুভূমিক নাকি উলম্ব? অনুভূমিক, মানে মাটি বরাবর হেঁটে যাওয়ার ব্যাপারটা। সো আমরা তখন চিন্তা করি যেই রাস্তাতে আমরা আসলে এই এক্সপেরিমেন্টটা করব, যে এক্সপেরিমেন্ট থেকে এই গ্রাফটা আসবে, সেই রাস্তাটা আসলে এরকম একটা straight line। তাহলে এই স্ট্রেট লাইনের উপরে মনে করো একটা এরকম চাকা আছে বা যে কোনো একটা বস্তু আছে, লাল বস্তু আছে, ঠিক আছে? সো সেই লাল বস্তুটা কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে অবস্থান
তা আছে, আদি অবস্থান কোন একটা নির্দিষ্ট জায়গায়, রাইট? আমি সেই নির্দিষ্ট জায়গাটাকে বললাম এক্স আই। এক্স আই কেন? কারণ এক্স অক্ষ বরাবর এক্স দিয়ে আমি বোঝাচ্ছি এটা একমাত্রিক। এখানে এক্স দিয়ে বোঝাচ্ছি একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তোমরা যখন নর্মালিও গ্রাফের স্থানাঙ্ক ব্যবস্থায় যাও, এক্স আর ওয়াই দিয়ে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আসে, এক্স ওয়াই জেড দিয়ে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আসে। যেহেতু শুধুমাত্র একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, তাই আমি এখানে অবস্থানকে কি দিয়ে প্রকাশ করছি? এক্স দিয়ে প্রকাশ করছি। এক্স আই দিয়ে আমি কি বোঝাচ্ছি? আদি অবস্থান, ইনিশিয়াল পজিশন, ঠিক আছে? আর তার মানে আমরা যখন আদি অবস্থান ঘোষণা করছি, তা তো অবশ্যই আমরা একটু আগেও বলছি, উপরেও লেখা আছে যে স্বাধীন চলক হচ্ছে কি? সময়। আর অধীন চলকটা কি? অবস্থান। তার মানে তুমি যখন তোমার হাতের স্টপ ওয়াচটা স্টার্ট করছো, তখন তুমি বস্তুকে যে অবস্থানে দেখছো, সেই অবস্থানটাই হচ্ছে বস্তুর জন্য কি? আদি অবস্থান। ইটস দ্যাট সিম্পল। সে আদি অবস্থানটা এক একটা প্রসঙ্গ কাঠামো এবং এক একজন পর্যবেক্ষকের জন্য এক এক রকম হইতে পারে। এক্সাম্পল, তুমি এখন নিচে বের হয়ে রাস্তার সামনে একটা রিক্সা দেখছো, তোমার জন্য সেই রিক্সা আদি অবস্থান বিটপ কোচিং এর সামনে। বাট রিক্সাওয়ালাকে যদি আমি জিজ্ঞেস করি রিক্সা আদি অবস্থান কোথায়, সে বলবে গ্যারেজে। আর রিক্সার যাত্রীকে যদি জিজ্ঞেস করি, সে বলবে ভাই আমার বাসার সামনে থেকে আমি রিক্সায় উঠছি, সো রিক্সার আদি অবস্থান ছিল আমার বাসার সামনে। যেটা মাথায় রাখতে হবে, প্রতিটা ঘটনা আলাদা আলাদা ভাবে আমাদেরকে বিচার করতে হবে। যদিও আমার কাছে মনে হয় যে একটাই তো ঘটনা ঘটছে এখানে, একটা রিক্সাওয়ালাকে আমি জিজ্ঞেস করছি, কিন্তু যখন তিনজন মানুষ জিজ্ঞেস করতেছে, তিনজন মানুষের প্রসঙ্গ কাঠামো কি ভিন্ন, সুতরাং ভিন্ন ঘটনা। এগুলা কখনোই একই ঘটনা না। একই ঘটনা হওয়ার শর্ত হচ্ছে পর্যবেক্ষক, প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ বিন্দু, প্রসঙ্গ বস্তু, এগুলো পরিবর্তন হবে না। যখনই এই চারটার যে কোনো একটা পরিবর্তন হয়ে গেছে, তখন সেটা আর একই ঘটনা না, এটা ভিন্ন কোনো ঘটনা হিসেবে ধরতে হবে, যে কোনো একজন। আর চারজন চেঞ্জ হলে তো অবশ্যই ভিন্ন ঘটনা। বুঝাতে পারছি কি কি বলছি? প্রসঙ্গ কাঠামো, আমি এখানে লিখে দিচ্ছি। এক নাম্বার কি বলছি? প্রসঙ্গ কাঠামো চেঞ্জ হইতে পারবে না। 2 নাম্বার কি? প্রসঙ্গ বস্তু চেঞ্জ হইতে পারবে না। 3 নাম্বার কি? পর্যবেক্ষক চেঞ্জ হইতে পারবে না। আর 4 নাম্বার কি? মূল বিন্দু চেঞ্জ হইতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে এই চারটা জিনিস ফিক্সড আছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই ঘটনাটাকে একটা ঘটনা হিসেবে কনসিডার করব। চারজনের যে কোনো একজন চেঞ্জ হয়ে গেছে, ঘটনাটা আর একটা ঘটনা না, ঘটনাটা তখন ভিন্ন ঘটনা হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমি তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দিব, এখন চাইলে লিখো, কোনো সমস্যা নাই। কিন্তু বোর্ডে যা লিখতেছি তা পিডিএফ হিসেবে পেয়ে যাবা। সো এখন ওই কথাগুলো লেখো যেগুলো আমি আসলে এখানে লেখার সুযোগ পাইতেছি না, ক্লাস নোটের মতো করে, বুঝতে পারছো? আচ্ছা, এনিওয়েজ, তো মাই ব্যাড। আচ্ছা, এখন যেটা শুরুতে বলতেছিলাম, এই আমি যদি আবার উদাহরণটায় পরের পেজে যাই, পরের পেজে গিয়ে যদি আমি উদাহরণটা নতুন করে শুরু করি, যে আমাদের কাছে একটা একমাত্রিক রাস্তা আছে। একমাত্রিক রাস্তা আছে। এই একমাত্রিক রাস্তার কোনো একটা নির্দিষ্ট জায়গায় একটা বস্তুকে আমরা অবস্থান করতে দেখছি, এবং যেই মুহূর্তে আমরা বস্তুকে দেখছি, সেই মুহূর্তেই মনে করো আমাদের স্টপ ওয়াচ চালু হয়ে গেছে। দ্যাট মিনস টি ইকুয়ালস টু 0 সময় শুরু করে দিছি আমরা। যেই অবস্থানে বস্তুকে আমরা দেখছি, সেটা আমাদের জন্য আদি অবস্থান এক্স আই। আমি একটা নির্দিষ্ট সময় ধরে বস্তুটাকে দেখলাম, সে সামনে আগায় গেছে, এবং সামনে আগায় যাওয়ার পর কিছুক্ষণ সময় পর, কতক্ষণ সেটা আমি জানি না, বলছি না পর্যবেক্ষক নিজে নির্ধারণ করবে সময়টা। সো পর্যবেক্ষক নিজে যেহেতু নির্ধারণ করবে, বললাম টি ইকুয়ালস টু টি সেকেন্ড, মানে এই টিটা চলক হিসেবে রেখে দিলাম এখানে। ঠিক আছে? এই টি সেকেন্ড পরে আমরা বস্তুটাকে নতুন এক্স এফ অবস্থানে আবিষ্কার করেছি, তার মানে বস্তুর অবস্থান চেঞ্জ হয়েছে। এখানে আমরা অবশ্যই নির্দিষ্ট দিকটাকেই চিন্তা করতেছি, ভিন্ন ভিন্ন দিকের কথা বলতেছি না, বলছি না। তার মানে এখানে আমরা আসলে রাশিটাকে দূরত্ব হিসেবে বললেও যা হবে, সরণ হিসেবে বললেও তাই হবে। আর যেহেতু আমরা গতির মধ্যে আছি, গতির মধ্যে দূরত্বর থেকে সরণ নিয়ে বেশি কাজ করা হয়, তাই এরকম কেসগুলোতে আমরা ধরে নিব বস্তুর সরণ হয়েছে। মানে আমরা আদি অবস্থান আর শেষ অবস্থানের মধ্যবর্তী লম্ব দূরত্বটুকু নিয়েই বেশি মানে কি বলবো, মানে ফোকাস থাকবো। ঠিক আছে? কতটুকু পথের দৈর্ঘ্য হয়েছে সেটা বের করার জন্য নতুন কোনো চিন্তা করা লাগবে না। আদি অবস্থান আর শেষ অবস্থানের মধ্যবর্তী, তুমি জাস্ট এই চিত্রে রাখো, আমি যদি এই গ্যাপটা বের করে ফেলি, তাহলে কি আমি দূরত্ব পেয়ে যাচ্ছি না? সো আমার কিন্তু সরণ আর দূরত্বের মধ্যে এই কেসে কোনো পার্থক্য নাই। আচ্ছা, সো আর পরীক্ষার ক্ষেত্রেও ধরো সরণ আর দূরত্ব, এমন কেসগুলো সাধারণত আসে না যেখানে সরণ এবং দূরত্বের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। ঠিক আছে? যদি আসে, সেগুলো আমরা যখন আমি তোমাদেরকে কমপ্লিকেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করাবো, তখন আমি মেনশন করে দিব কেস ওয়াইজ, যে এই ক্ষেত্রে এভাবে চিন্তা করব, এই ক্ষেত্রে ওভাবে চিন্তা করবো। বাট আপাতত বুঝার জন্য সিম্পল ফর্মে বুঝতেছি। আদি অবস্থান থেকে যাত্রা শুরু করছে, শেষ অবস্থান পর্যন্ত গেছে, এই পুরোটা আমি অবজার্ভ করছি। অবজার্ভ যে আমি করছি, নিশ্চয়ই আমি সেই ডাটাটা কোথাও না কোথাও সংরক্ষণ করছি। হয় আমার স্টপ ওয়াচে আমি সেভ করে রাখছি, অথবা কেউ
পিসি নিয়ে দাঁড়ায় আছে, ও কনস্ট্যান্টলি এক্সেল ফাইলে ডাটাগুলো লিখছে। তাছাড়া তো আসলে এক্সপেরিমেন্টের কোনো ভ্যালু নাই। ভ্যালু আছে? আমরা বলছিলাম মনে আছে সায়েন্টিফিক মেথডের 3টা ধাপ। প্রথমে আমি পর্যবেক্ষণ করব, পর্যবেক্ষণ কইরা আমার মাথায় একটা আইডিয়া আসবে, প্যাটার্নটা মনে হয় এরকম। তারপর আমি একটা হাইপোথেসিস দাঁড় করাবো, ধারণা করব, একটা কল্পনা করব, এবং তারপর সেই হাইপোথেসিস টেস্ট করার জন্য আমি কি করব? এক্সপেরিমেন্ট করব। এক্সপেরিমেন্ট করার পর আমি এক্সপেরিমেন্টের ডাটাগুলো সব লিখবো। লিখার পর ডাটাগুলো চাল মানে পর্যালোচনা করব, কোনো ক্যালকুলেশন দরকার হলে ক্যালকুলেশন করব, তারপর আমি সিদ্ধান্তে এসে পৌঁছাবো যে আমি যে শুরুতে ধারণা করছিলাম সেই ধারণা ঠিক নাকি ভুল। এটা ছিল সায়েন্টিফিক প্রসেস। সো মাঝখানে যখন এক্সপেরিমেন্টেশনটা করতেছি, আমি এক্সপেরিমেন্টেশন থেকে পাওয়া রেজাল্ট গুলোকে যদি লিপিবদ্ধ না করি, সংরক্ষণ না করি, আমার তো এক্সপেরিমেন্টেশনের ভ্যালু নাই আছে। সো অবশ্যই আমার কাছে কোথাও না কোথাও একটা ডাটা শিট আছে, যেই ডাটা শিটটা দেখতে অনেকটা এরকম হবে। মাঝখানে দুই ভাগ করে, এক পাশে আমি হচ্ছে গিয়ে সময়ের মান নিছি সেকেন্ড এককে, আরেক পাশে আমি হচ্ছে তার অবস্থানের মান নিছি মিটার এককে। বলতে পারি? ওকে। এখন ভালো মতো ব্যাপারটা বুঝছো, যেই রাস্তা থেকে আমার এই এক্সপেরিমেন্টেশন শুরু হয়েছে, যে পর্যবেক্ষক, ধরো তুমি, তুমি চাইলে এই এক্স আই বিন্দুটাকে বলতে পারো, পারো না? কারণ পর্যবেক্ষক নিজে ঠিক করবে কোন পার্টটুকু তার জন্য আদি অবস্থান, কোন পার্টটুকু তার জন্য প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু। হইতে পারে না? আবার এই একই পর্যবেক্ষক একই বস্তুর অবজারভেশনের জন্য এক্স আই কে জিরো না ধরে, মনে করো এইখানে কোন একটা বিন্দু আর পিছনে কোন একটা বিন্দুকে জিরো ধরতে পারে, পারে না? সো যখন আমার এই পর্যবেক্ষক এক্স আই কেই জিরো ধরবে, তখন টি ইকুয়ালস টু 0 সেকেন্ডে আমার বস্তুর অবস্থান কোথায় হবে? মূল বিন্দুতে, জিরোতে। কিন্তু যদি পর্যবেক্ষক এক্স আই বিন্দুটাকে জিরো না মনে করে, আগে একটা বিন্দুকে জিরো মনে করে, এবং ধরে নাও এই এই জিরো বিন্দু থেকে তোমার এক্স আই এর দূরত্ব হচ্ছে 5 মিটার, ধরে নাও, মনে করো আমি 5 মিটার জায়গা পিছায় আসছি, তাহলে তখন সেই ক্ষেত্রে আমার 0 সেকেন্ডের জন্য অবস্থান কোথায় আসবে? আদি অবস্থান আসবে 5-এ। এটা পুরোপুরি ডিপেন্ড করবে তুমি কোথায় মূল বিন্দু ধরছো তার উপর, রাইট? সো দিস ইজ ওয়াই এই যে আদি অবস্থান, আদি অবস্থানের মান কত হবে, এটা নির্ভর করবে কিসের উপর? মূল বিন্দুর উপর। এটা কি বুঝতে পারতেছি আমরা? হ্যাঁ, যেই বিন্দু অতিক্রম না, সোজা কথা, মূল বিন্দুর উপর নির্ভর করবে আদি অবস্থান কোথায় আছে। যদি বস্তু যেই অবস্থানে যাত্রা শুরু করছে সেই অবস্থানকে আমরা আদি অবস্থান মানে মূল বিন্দু ঘোষণা করে দেই, তাহলে বস্তুর আদি অবস্থান কত আসতেছে? 0। আর যদি সেখানে না হয় আগে পিছে হয়, তাহলে আমি দূরত্ব মাপবো, ওই যে অবস্থানের গতকালকে সংজ্ঞার মতো করে দূরত্ব মাইপা বলবো আদি অবস্থান 5 মিটার না 10 মিটার না -5 মিটার, এনিথিং ক্যান হ্যাপেন। আমি কি বুঝাইতে পারছি? ওকে। সো আপাতত এত কমপ্লিকেটেড না করি, আপাতত আমি ধরি যে আমার বস্তুটা যেই জায়গা থেকে যাত্রা শুরু করছে সেইটাই হচ্ছে আমার জন্য আদি অবস্থান, ঠিক আছে? ওকে। তার মানে সেটা যদি আদি অবস্থান হয়, 0তম সেকেন্ডে বস্তুকে আমি কোন অবস্থানে দেখছি? জিরো। 1 সেকেন্ড পর আমি দেখলাম বস্তুটা মনে করো 2 মিটার আগায় গেছে। আমি যা দেখছি এখানে তাই লিখবো, তাই না? 2 সেকেন্ড পর মনে করো 4 মিটার আগায় গেছে। 3 সেকেন্ড পর বস্তুটা মনে করো 6 মিটার আগায় গেছে। এবং 4 সেকেন্ড পর বস্তুটা মনে করো 8 মিটার আগায় গেছে, এবং 4 সেকেন্ড পর্যন্তই আমরা অবজার্ভ করছি। তাহলে এইখানে আদি অবস্থান হচ্ছে এই উপরের পেয়ার, এটাকে বলতে পারি আমরা আদি অবস্থান। আর শেষ অবস্থান কোনটা আমাদের জন্য? 4 আনা, এটা হচ্ছে আমাদের জন্য শেষ অবস্থান। এইটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে? তুই বুঝতে পারছিস? ওকে। এখন এই যে এক্সপেরিয়েন্সটা তুমি করলা, এই যে ডেটাটা তুমি পাইলা, এই ডেটাটাকে তুমি যদি এখন একটা গ্রাফে বসাইতে চাও, তোমার কি লাগবে? একটা এক্স অক্ষ লাগবে আর একটা ওয়াই অক্ষ লাগবে। এক্স অক্ষে কে থাকবে? সময়, তো দিলাম টি সেকেন্ড। ওয়াই অক্ষে কে থাকবে? অবস্থান, দিলাম এক্স মিটার। ঠিক আছে? এখন আমার কাছে এখানে জিরো জিরো বিন্দু, তো বুঝতেই পারতেছি এই বিন্দুটা হচ্ছে আমাদের জন্য জিরো জিরো বিন্দু, কারেক্ট? আদি মানে মূল বিন্দু। এখন প্রথম যেই বিন্দুটা হবে সেটা কি 0 0-তেই আছে না? প্রথম বিন্দুটা আছে 0 0-তে, এই যে দিলাম প্রথম বিন্দু আমাদের জন্য, ঠিক আছে? দ্বিতীয় বিন্দু কোথায় আছে? 1 2-তে। তার মানে এই গেলাম এক ঘর, এই গেলাম এক, এই গেলাম 2 ঘর, মোটামুটি এরকম একটা জায়গায় বলতে পারি। তৃতীয় বিন্দু তাহলে আচ্ছা চলে গেল না। তৃতীয় বিন্দুটা কোথায় আছে? 2 আর 4, তার মানে হচ্ছে কি আরেকটু আগায় আরেকটু উপরে, ধরো এই হচ্ছে আমাদের জন্য তৃতীয় বিন্দু, চতুর্থ বিন্দু আরেকটু উপরে, তাই না? ব্যাপারটা বুঝতে পারতেছি? এরকম করে আমি 4 আর 8 বিন্দুটা পাইলাম, মনে করো লেটস সে দিস ইজ ওয়্যার। ওকে। তাহলে আমি যদি এখন সকল বিন্দুকে যোগ করি, তাইলে আমি আমার গ্রাফ পেয়ে যাবো না? এইটাই মনে করো।
ভ্যালু হচ্ছে 1,2, এটার ভ্যালু হচ্ছে 3,6, আর এটার ভ্যালু হচ্ছে বলতে পারি 2,7। আচ্ছা, এটা বলতে পারি বিন্দুগুলা বসায় বিন্দুগুলা যোগ করলে আমি লেখচিত্র পেয়ে গেছি না? এই যে লেখচিত্রটা আঁকলাম, এই লেখচিত্রের নাম দিব কি জানো? অবস্থান বনাম সময় লেখচিত্র। কি বলবো এটাকে আমরা? অবস্থান বনাম, মানে এই যে ড্যাশ দিছি না, এটাকে লেখে এভাবে ড্যাশ দিয়েই, কিন্তু আসলে বলে অবস্থান বনাম, বনাম মানে অপোজিট, ভার্সেস ওই যে ব্রাজিল বনাম আর্জেন্টিনার খেলা। পেপার পড়তে হবে, গতকালকে বলছি, এই জন্য পেপার পড়তে হবে। ঠিক আছে জি। কারণ অবস্থানটা এখানে অধীনচলক, অধীনচলক কোন অক্ষে থাকে? এই অধীনচলক কোন অক্ষে থাকে? ওয়াই অক্ষে থাকে। দেখো এই এক্স আর ওই এক্স একই না, এই এক্স ওই ওয়াই একই না, কিন্তু এই এক্স বলতে কি বোঝাচ্ছে? এক্স অবস্থান, এখানে এক্স মানে অবস্থান। তুমি এটাকে এক্স না বলে ডি বলো। মনে করো তোমার যদি এটাকে এক্স বলতে সমস্যা হয়, তুমি বলো এটাকে ডি। কিন্তু সমস্যা হচ্ছে তোমার কথা অনুযায়ী তো দুনিয়া চলবে না, সবাই এটাকে এক্সই বলে, মানে দিস ইজ, এটা আমার কনভেনশন। আমি আবারও বলি, দেখো এই যে এটাকে এক্স বলতেছি বা ডি বলতেছি অবস্থানকে, সময়কে এই যে টি বলতেছি, এগুলা কিন্তু কোনো লজিক না, এগুলো কোনো রুল না, এগুলো হচ্ছে কনভেনশন, এবং সবাই এই কনভেনশন মানে। বুঝতে পারছো? সো এটা এক্স বলতে আমরা আসলে এক্স অক্ষ, মানে এইভাবে এক্স কেন বলি এটাও তো একটু আগে ক্লিয়ার করলাম, যে একমাত্রিক প্রসঙ্গ কাঠামোতে বস্তু দৈর্ঘ্য অতিক্রম করতেছে। সাধারণভাবে একমাত্রিক দৈর্ঘ্য বলতে আমি কি বুঝি? অনুভূমিক দৈর্ঘ্য না উলম্ব দৈর্ঘ্য? সো অনুভূমিক দৈর্ঘ্য মানে কি? এক্স না? দিস ইজ বাই অবস্থানকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি। আবার যদি তুমি একটা পরন্ত বস্তু সূত্র করো, তখন এটা এক্স না হয়ে কি হবে? ওয়াই। বুঝাতে পারছি? তখন এটা ওয়াই হয়ে যাবে, কিন্তু মানে এক্স অক্ষের এক্স আর এই ওয়াই দুইটা ডিফারেন্ট জায়গা থেকে একসাথে মিলছে, এটাকে বুঝতে পারতে, বুঝাতে পারতেছি? জিনিসটা একটু কনফিউজিং মনে হতে পারে শুরুতে শুরুতে, কিন্তু আস্তে আস্তে কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যাবা। তো এই যে লেখচিত্রটা আঁকলাম, এই লেখচিত্রটা আমাকে একটা অবস্থান বনাম সময় লেখচিত্র দিছে। ঠিক আছে? এবং দেখো এই ডাটা দেখে আমার এই লেখচিত্র দেখা দরকার নেই আপাতত। এই ডাটা দেখে বুঝতেছি না যে বস্তুটা গতিশীল, বস্তুটা স্থির না। কারণ সময় আগাইছে, অবস্থানও পরিবর্তন হয়েছে। এক্স্যাক্টলি, এই যে একটা প্যাটার্ন, প্রতি 1 সেকেন্ড পর পর সে 2 মিটার করে সামনে আগাই যাচ্ছে। এটা দেখেই আমি বুঝতে পারতেছি যে বস্তুটা স্থির না, বস্তুটা গতিশীল। ক্লিয়ার? কিন্তু আমি যদি আরেকটা গ্রাফ দেখি, আমি একটু পেজ চেঞ্জ করি, হ্যাঁ? ওকে। সো এখন মনে করো যে রাস্তাটা আছে, সেই রাস্তাটা দেখতে এরকম। এই রাস্তার উপরে একটা বস্তু আছে, এই হচ্ছে বস্তুর অবস্থান। বস্তুর অবস্থান বিন্দুতে আছে, টি ইকুয়ালস টু 0-তে, ঠিক আছে? এখন আমার পর্যবেক্ষক ডাটা শীট বানাইছে আবারও, টি ইকুয়ালস টি সেকেন্ড আর এক্স মিটার, এভাবে মাপবে, তাই না? টি ইকুয়ালস টু 0-তে বস্তু দেখছে 0-তে, ধরো 1 সেকেন্ড গেছে। আচ্ছা, এখানে একটা কাজ করি, এটাকে 0-তে না বলে এটাকে মনে করো, একটু আগে তো 0 একটা এক্সাম্পল দিলাম না, এবার এটাকে আমি একটা ভিন্ন এক্সাম্পল, ধরো এটাকে বললাম এবার 3। এই রাস্তার জন্য 0 বিন্দু, আর এটা হচ্ছে আমাদের জন্য x i আমার ইচ্ছা, মানে একবার তো একভাবে দেখছি, এটা আরেকভাবে দেখতেছি। এনিওয়ে, তাহলে আমি কি বলতে পারি না 0তম সেকেন্ডে বস্তুটা কোথায় আছে? 3 মিটার অবস্থানে আছে। 1 সেকেন্ড যাওয়ার পর আমি দেখলাম বস্তুটা এখনো 3 মিটার অবস্থানেই আছে। 3 সেকেন্ড চলে গেল, বস্তু এখনো অবস্থান। 4 সেকেন্ড চলে গেল, বস্তুর কি অবস্থা পরিবর্তিত হয়েছে? এক্স্যাক্টলি, প্রতি সেকেন্ড আগাইছে 4টা সেকেন্ড ধরে সে একই অবস্থান অকুপাই করে আছে, অবস্থান চেঞ্জ করে। তার মানে এটা একটা স্থিতিশীল বস্তু। এখন এটার গ্রাফ কিন্তু আঁকা যাবে, যাবে না? কারণ মান তো আছে, আমি অবশ্যই গ্রাফ আঁকতে পারবো। তো এটার গ্রাফ যদি আমরা এখন আঁকি, দেখি কেমন হয়। এক্স অক্ষে কি যাবে? আরে সময় 0-3। ওয়াই অক্ষে কি যাবে? অবস্থান, অবস্থানকে আমরা এক্স দিয়ে প্রকাশ করতেছি, তাই না? তোমাদের যদি বুঝতে সমস্যা হয়, প্রথম প্রথম এই গ্রাফগুলাতে নিজেরা এরকম সময়
আর এরকম অবস্থান লিখে নাও, ঠিক আছে? এবং টিচারের জন্য সুবিধা, তোমার জন্য সুবিধা। অবস্থানটা যদি লিখে নাও, এই হচ্ছে অবস্থান, ঠিক আছে? হ্যাঁ, এখন আমি এখানে প্রথম যে বিন্দুটা পাবো, প্রথম বিন্দুটা কত? 0 3, তাহলে 0 8 3 প্রথম বিন্দু, রাইট? দ্বিতীয় বিন্দু কি? 1 3, তারপর কি 2 3 4 3 3 4 3। তুমি কি বুঝতে পারতেছো বিন্দুগুলো আঁকানোর পর আমি যদি যোগ করি, আমি এরকম একটা এক্স অক্ষের সমান্তরাল রেখা পাবো? এক্স্যাক্টলি, যদি পরিবর্তন না থাকে তাহলে এটা এক্স অক্ষের সমান্তরাল রেখা হবে, হবে না? নর্মালি তুমি চিন্তা করে দেখো, গ্রাফ আঁকলে কি এরকম হতো না যে এটা হচ্ছে আমাদের জন্য 0 3 বিন্দু, এটা হচ্ছে আমার জন্য কি 1 3 বিন্দু, এটা 2 3, এটা 3 3, এটা 4 3, এরকম করে আগাইছে না? এটুকু বুঝতে পারতেছি? হ্যাঁ, প্রথম বিন্দু কি? 0, তারপর কি? তাহলে 0 3 কোথায় হবে বিন্দুটা? না, সমবেগের লেখচিত্রের মতো না, এখানে তো বেগ আসবেই না, বস্তু তো স্থির আছে, তাহলে সমবেগ কোত্থেকে হলো? বুঝতে পারছো? হ্যাঁ, এই বস্তু কি? স্থির বস্তু, এটা একটা স্থিতিশীল বস্তু। আমি তাহলে কি বলতে এবং এই গ্রাফটার নামও কি? অবস্থান বনাম, কারণ আমার ওয়াই অক্ষে কি আছে? অবস্থান। এক্স অক্ষে কি আছে? সময়। আর কিছু আছে? তাহলে এই লেখচিত্রের নাম হচ্ছে অবস্থান বনাম সময় লেখচিত্র। কোন কোন বইয়ে এই সরলরেখাকে মানে এই গ্রাফকে সরণ বনাম সময় লেখচিত্র বলে, বা দূরত্ব বনাম সময় লেখচিত্র বলে, মানে অবস্থানের জায়গায় সরণ, দূরত্ব, এই কথাগুলো নিয়ে আসে। স্যাররা একই কথা মিন করার চেষ্টা করে, কিন্তু আসলে দূরত্ব বনাম সময় লেখচিত্র হয় না। মানে যেটা বনানা মিন দূরত্ব বনাম সময় লেখচিত্র এরকম না, ওটা অন্যরকম হবে। ঠিক আছে, ওটা কিরকম হবে সেটা নিয়ে আমরা এখন কথা বলবো না, তো যেটা আমাদের স্কোপের বাইরে। মানে এটাও যে কনভেনশন, এটা ভুল না, আমি আবারও বলছি এটা ভুল না, এটা কনভেনশন। সবাই দূরত্ব বনাম সময় বা সরণ বনাম সময় লিখলেও তারা আসলে যেটা বোঝে বা মিন করে সেটা হচ্ছে অবস্থান বনাম সময় লেখচিত্র, অন্য কোনো কিছু তারা আসলে বোঝেন না বা বুঝান না, মানে মিন করেন না, ঠিক আছে? আমরা এটাই ধরে নিব। তো একটা জিনিস দেখো, এই গ্রাফ আর এই গ্রাফ, গ্রাফ দুটার মধ্যে পার্থক্য দেখতেছো? এটা কি? এটার একটা ঢাল আছে, তোমরা কি ঢাল সম্পর্কে পরিচিত? ঢাল, কোন একটা সরল রেখা এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে যেই কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টের মানকে ওই সরল রেখার ঢাল বলে। এটা হায়ার ম্যাথে থাকার কথা, হায়ার ম্যাথে থাকার কথা। সো এই সরল রেখার ঢাল আছে, আর এই সরল রেখার ঢাল কত? 0। সে এক্স অক্ষের সমান্তরাল আছে না? এক্স অক্ষের সমান্তরালে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 0 ডিগ্রিতে কোণ উৎপন্ন করবে। ইন দিস কেস সে এক্স, তুমি এখানে দেখো, এই সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা কোণ উৎপন্ন করছে, থিটা করছে না? কিন্তু এই সরল রেখা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে? একদম এক্স অক্ষের উপরে আছে, রাইট? সো এটা ঢাল কত? 0। আর এটা ট্যান থিটা, মানে কোণের ট্যানজেন্ট, কোণের ট্যানের মানকেই তো ঢাল বলে। ঠিক আছে, এই ঢাল কি বলে এটাকে আমরা একটু পরে পড়াবো, কেন ঢাল বলে, কি হয় না হয় বলবো। বাট সোজা কথা এইটুকু বুঝতেছি, আমার এই সরল রেখা এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, আর এই সরল রেখা এক্স অক্ষের সমান্তরালে আছে, আছে না? বলা যায়। আমি তাহলে এইখান থেকে এই সিদ্ধান্ত, মানে সেকেন্ড গ্রাফ থেকে এই সিদ্ধান্ত নিতে পারি, অবস্থান বনাম সময় লেখচিত্র এক্স অক্ষের, এক্স অক্ষ মানে স্বাধীন অক্ষ বা সময় অক্ষ, এই চিত্রের জন্য এক্স অক্ষ যা, স্বাধীন অক্ষ তা, সময় অক্ষ তা। কি কি বলছি? এক্স অক্ষ, স্বাধীন অক্ষ, সময় অক্ষ, একই কথা। ওয়াই অক্ষ, অবস্থান অক্ষ, অধীন অক্ষ, ওরা আবার একই কথা। ঠিক আছে? তো অবস্থান বনাম সময় লেখচিত্র এক্স অক্ষের সমান্তরাল হলে সেটি স্থির বিন্দুকে নির্দেশ করে, লেখা যায়। অবস্থান বনাম সময় লেখচিত্র যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, সেটি একটি স্থির বিন্দুকে, আসলে স্থির বিন্দু না, স্থির বস্তু হবে। আমি জানি না আমি বিন্দু কেন লিখছি, ওই তো বস্তু মিন করছি, বিন্দু লিখছি। ঠিক আছে, তো আমার যদি এরকম ভুল হয় তাহলে বইয়ে টিচাররা, মানে ভুল বলবো না এটাকে আমরা, এটা হচ্ছে গেলে মানে, হ্যাঁ, মিসকমিউনিকেশন,
মিসকনসেপশন না, মিসকমিউনিকেশন। মানে মিসকমিউনিকেশন মানে হচ্ছে আমি বুঝাইতে চাইছি একটা কিন্তু বলছি একটা, আমি ঠিক জিনিসই বুঝাইতে চাইছি কিন্তু উপস্থাপনটা ভুল হয়েছে। মানে ভুলও বলবো না, এটা ভুল না, এটা একটা মিসকমিউনিকেশন, এটা একটা স্লিপ অফ আ টাং, স্লিপ অফ আ পেন। অনেক সময় এরকম হয় না? যেমন একদিন বাসায় আমি এরকম আমার ওয়াইফের সাথে আমরা খাওয়া দাওয়া করতেছি, খাওয়া দাওয়ার সময় আমি ওরে বলবো যে পানি দাও, আমি পানি মিন করতে গিয়ে টিস্যু বলছি। মানে পানির বোতলের দিকে হাত বাড়ায় আমি বলছি টিস্যু দাও। ও বুঝছে আমি পানি চাইছি মানে। হ্যাঁ হ্যাঁ, আরে ও সব বলা যাবে না, ঠিক আছে। সেটি স্থির বস্তুকে নির্দেশ করে, সেটি স্থির বস্তুকে নির্দেশ করে, ঠিক আছে। কোন কনফিউশন আছে? কোন প্রশ্ন আছে এই পর্যন্ত? না। তাহলে স্থির বস্তুর গ্রাফ কেমন হবে? কিসের, কার গ্রাফটা স্ট্রেট হবে? স্থির বস্তুর জন্য অবস্থান বনাম সময় লেখচিত্র স্ট্রেট হবে। স্ট্রেট মানে তাহলে এটা কি কার্ভ? এটাও তো স্ট্রেট, তাহলে বলতে হবে স্ট্রেট এক্স অক্ষের সমান্তরাল। স্ট্রেট বললে হবে না, এক্স অক্ষের, এটাও তো স্ট্রেট, বুঝো নাই? ওকে, এনিওয়েজ এনিওয়েজ, এখন দেখো আর একটা সিচুয়েশন দেখো, এটাকে বললাম ধরো কেস ওয়ান। কেস ওয়ান, কেস ওয়ান থেকে আমরা এখনো কোনো সিদ্ধান্তে আসি নাই, কেস ওয়ানটা জাস্ট দেখাইছি। কেস টু দেখছি, দেখা সিদ্ধান্তেও চলে আসছি ও একটা স্থির বস্তু। ও আচ্ছা না, কেস ওয়ান থেকে যে একেবারে সিদ্ধান্তে আসছি তা না, আমরা বুঝতেছি এটা একটা গতিশীল বস্তু, তাই না? পার্শিয়াল সিদ্ধান্তে আসছি, বেশি অ্যানালাইসিস আমরা এখানে করি নাই। কেস টু তে আইসা আমরা কেস টু লিখি নাই এখানে কোথাও, কেন লিখি নাই? এটাকে বললাম কেস টু, এটাকে বলছি আমরা কি, স্থির বস্তু, রাইট? এবার কেস থ্রি, মনে করো আগের সিচুয়েশন, চিত্রটা আমি আর আঁকলাম না এবার, চিত্র তো বুঝতে পারতেছো, একটা এরকম নীল লাইন হবে, ওর উপর একটা সাদা বা লাল একটা এখন বোধহয় পিঙ্ক বস্তু দিতাম আঁকলে, বাট কিছু একটা বসে থাকবে এবং নড়াচড়া করবে, রাইট? আচ্ছা, এবং একটা অক্ষ বরাবরই, এক অক্ষ বরাবরই, দুই অক্ষ না। আচ্ছা, তাহলে ওইটা এবার জাস্ট ওই যে আমি যে ডাটা শিটটা আছে, ডাটা শিটটা বেশি ছোট হয়ে গেছে, ডাটা শিটটা ধরো, এই হচ্ছে ডাটা শিট, এই হচ্ছে এক্স মিটার, এই হচ্ছে টি সেকেন্ড। এটাও ধরো কনভেনশন, আমি এর আগের চিত্রগুলাতে ডাটা শিটে আগে টি লিখছি পরে এক্স লিখছি, এখন আবার আগে এক্স লিখছি পরে টি লিখছি, এটা তোমার ইচ্ছা মতো তুমি শিফট করতে পারো, সমস্যা নাই। বাট ইউজুয়ালি স্বাধীন চলকটাকে আগে লিখলে ভালো, অধীন চলকটাকে পরে লিখলে ভালো, ঠিক আছে, মানে ইউজুয়ালি। বাট তুমি চাইলে ব্রেক করতে পারো, এনিওয়েজ। সো এখন আমি দেখলাম, মনে করো নতুন পর্যবেক্ষণে 0 সেকেন্ডে বস্তুটা ছিল মনে করো 3 মিটার দূরত্বে। হুম, 1 সেকেন্ড পর বস্তুটা মনে করো চলে গেছে 10 মিটার দূরত্বে। 2 সেকেন্ড পর চলে গেছে 14 মিটার দূরত্বে। 3 সেকেন্ড পর বস্তুটা চলে গেছে 25 মিটার দূরত্বে। এবং 4 সেকেন্ড পর বস্তুটা চলে গেছে 26 মিটার দূরত্বে। এরকম কিছু একটা হয়েছে। আমি যদি এখন এই গ্রাফটা আঁকতে যাই, তাহলে হচ্ছে গিয়ে ওয়াই অক্ষে কে যাবে শারিয়ার, ওয়াই অক্ষে কে যাবে এক্স মিটার বা অবস্থান, তাই না? ওকে, অনুপম, এক্স অক্ষে কে যাচ্ছে মানে কি, সময়। ওকে, সো এখন যদি আমি এই ভ্যালুগুলো বলি, প্রথম বিন্দু কি 0, 3, তাহলে আবারও 0, 3, এই হচ্ছে প্রথম বিন্দু, মনে করো। দ্বিতীয় বিন্দু কি 1, 10, যদি এখানে 3 হয় তাহলে 10 মনে করো এখানে কোথাও, রাইট? তৃতীয় বিন্দুটা কি 2, 14, সো আচ্ছা, এটা যদি 1, 10 হয়, এইটা হচ্ছে মনে করো 2, 14, এরকম কিছু একটা। তারপর কি 3, 25, তারপর কি 4, 26, এরকম কিছু একটা না? আমি যদি এখন এই বিন্দুগুলোকে যোগ করি, তুমি কি বুঝতে পারতেছো এখানে কোনোভাবেই সরলরেখা হবে না? এবার আর সরলরেখা হবে না, এটা একটা কার্ভ হইতে হবে, তাই না? ভিন্ন কালি দিয়ে আঁকি একটু, এটা তো আসলে বোঝা যাচ্ছে না। এটা কি বক্ররেখা হয়ে গেল না, রাইট? এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি যে বস্তুটা গতিশীল বস্তু, কারণ অবস্থান তো চেঞ্জ হয়েছে, হয়েছে না? হ্যাঁ,
এখন কেস 1 আর কেস 3 দুইটার মধ্যে আমি আর তুলনা করব। দিস ইজ ওয়াই কেস 1 এ পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে আসি নাই, কেস 2 তে পুরোপুরি সিদ্ধান্ত নিতে আসতে পারছি, ওখানে স্থির ছিল তাই। কেস 1 এ দেখো মিনান একটা জিনিস ধরছিল, প্রত্যেক 1 সেকেন্ডে সে 2 মিটার করে আগাইছে। প্যাটার্ন আছে একটা, নির্দিষ্টতা আছে একটা, আছে না? প্রতি সেকেন্ডে সে 2 মিটার করে আগাইছে। সমান্তর ধারা, সমবেগ এখন না বলি, বেগ তো আসে নেই, বাট সমান্তর ধারা বলা যায়। এরপরেরটাই কি এরকম হয়েছে? ইচ্ছা মতন চেঞ্জ করছে। প্রথম 1 সেকেন্ডে কত গেছে? 7 মিটার। দেখো মানে কতটুকু গেছে, দূরত্ব কেমনে বাই করবো? উপরেরটা আর নিচেরটা বিয়োগ করে দাও, কত মিটার আসছে? 7 মিটার। কি আগাইছে না পিছাইছে? আগাইছে। যদি পিছাইতে তাহলে তো পিছনে চলে আসতো, তাই না? আবার 10 থেকে 14 এখানে কতটুকু বাড়ছে? 4। 14 থেকে 25 এখানে কতটুকু বাড়ছে? 16। 16 না, আরো বেশি বাড়ছে, কতটা হতো? না, আর কম বাড়ছে। 16 হয় নাই, কত হয়েছে? আরে 25 থেকে 14 বাদ দাও না, 1 থাকে 11। 11 না? আর এখানে কত আসছে? একবার 7, একবার 14, 4, একবার 11, একবার 1। এখানে কোনো প্যাটার্ন আছে, কোন ধারা আছে? সমান্তর গুণোত্তর কিছুই নেই, আছে? না। তার মানে আমি কি বলতে পারি, এইখানে যে অবস্থানের পরিবর্তন, এই অবস্থানের পরিবর্তন কি মানের জন্য? এটা একটা সুষম অবস্থানের পরিবর্তন বলা যায়। প্রত্যেকবার একই। এইখানে 1 সেকেন্ড গেছে, এই 1 সেকেন্ডে কতটুকু আগাইছে? 2 মিটার। পরের 1 সেকেন্ডে কতটুকু আগাইছে? আরো 2 মিটার। তারপরের 1 সেকেন্ডে আরো 2, তারপরের সেকেন্ডে আরো 2। এই পরিবর্তনগুলা কি? সবই সিমিলার, এগুলো সুষম অবস্থানের পরিবর্তন। আর কেস 3 তে কি হয়েছে? অসম অবস্থানের, বলতে পারি। হ্যাঁ, তাহলে কি আমরা এরকম সিদ্ধান্ত নিতে পারি, অবস্থান বনাম সময়, অবস্থান বনাম সময় লেখচিত্র সরল রেখা হলে সুষম অবস্থানের পরিবর্তন নির্দেশ করে? সুষম অবস্থানের পরিবর্তন নির্দেশ করে বলা যায়। কেস 1 এ দেখে আসছি, কেস এটা এই সিদ্ধান্তটা কোত্থেকে নিচ্ছি আমরা? কেস 1 এর উপর বেস করে। অনুপম বুঝতে পারছিস? পৃথ্বী বুঝতে পারছিস? ওকে। ভাই তোর নাম জানি কি, তাওসিফ না তাওহিদ? তাওসিফ, ওকে। হুজাইফা, রাইট? ভাই তোর নাম জানি কি, প্লাবন? তোর নাম প্লাবন, তোর নাম জানি কি? স্বপ্নীল। তোর নাম হচ্ছে সাফওয়ান। তুই তো মিনান, তুই তো শাহরিয়ার। ভাই তোর নাম জানি কি? মুহিন। মুহিন না মুহিত? মুহিন। ওকে, ঠিক আছে। অবস্থান বনাম সময় লেখচিত্র সরল রেখা হলে সুষম অবস্থানের পরিবর্তন নির্দেশ করে। আরেকটা অনুসিদ্ধান্ত কি লিখবো? এটা তো কেস 1 থেকে গেল, কেস 3 এটা কি লিখবো? সরলরেখা না হলে কি আমাকে বক্ররেখা হলে বলতে পারি? হ্যাঁ। সো দ্বিতীয় অনুসিদ্ধান্ত লিখবো। এগুলো কিন্তু ধরো কি এমসিকিউ তে আসবে, বুঝছো? অবস্থান বনাম সময় পরিবর্তন নির্দেশ করে। আর অবস্থান বনাম বক্র, তাহলে অসম অবস্থানে পরিবর্তন। লেখার সময় ড্যাশ দিলে বনাম লিখবো না, আর ড্যাশ না দিলে বনাম লিখবো। ঠিক আছে? লেখচিত্র নাম লেখার সময় ড্যাশ যদি দিয়ে লেখো তাহলে বনাম লেখার দরকার নাই, আর যদি ড্যাশ না দাও বনাম লিখতে হবে। এবং সেটআপটা কি, বনাম কি? অধীন বনাম স্বাধীন। সেটআপটা সবসময় এটা লিখে দিচ্ছি, অধীন বনাম স্বাধীন, বা ওয়াই ভার্সেস এক্স। ঠিক আছে? কোনো কনফিউশন আছে? কোন প্রশ্ন আছে? ভেরি গুড।
এই গেল হচ্ছে আমাদের অবস্থান বনাম সময় লেখচিত্রের পার্শিয়াল কিছু সিদ্ধান্ত। এখনো কিন্তু কেস 1 আর 2 থেকে সব সিদ্ধান্ত, মানে কেস 1, 2 এবং 3 এগুলো থেকে সব ধরনের সিদ্ধান্ত আমরা আসতে পারি নাই। আমরা জাস্ট ওদের আকার আকৃতি কেমন হয় দেখা আমি এখান থেকে কি সব ডিসিশন নিতে পারি সেইগুলো বুঝছি। এখন দেখো, আমরা যদি আবার কেস 1 এর একটা জেনেরিক ছবি দেখে ওখান থেকে আমি আর কি কি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে পারি সেটা দেখতে চাই। কেস 1 টা কি ছিল? অনেকটা এরকম কিছু একটা ছিল, তাই না? এটা তো কেস 1। মূল বিন্দুকে টাচ করতেও পারে, নাও করতে পারে। মানে সোজা কথা, সরল লেখা, কিন্তু এক্স অক্ষের সমান্তরাল না বা ওয়াই অক্ষের সমান্তরাল না, এরকম প্যাঁচড়া কিছু একটা। ঠিক আছে, যেটাকে তির্যক রেখা বলি আমরা। ওই যে আলোক রশ্মি তির্যক ভাবে আপতিত না হলে প্রতিফলন বা সরি প্রতিসরণ হয় না, এটা কি কখনো পড়ছো? এখন আলোর প্রতিসরণে পড়ছো? সো তির্যক ভাবে আপতিত হওয়া লাগে, ওই রকম তির্যক ভাবে আপতিত আলোক রশ্মির মতো যদি গ্রাফ হয়, গ্রাফটা কি অবশ্যই অবস্থান বনাম সময়, বারবার করে ওটাও লিখলাম না, কিন্তু উপরে এক্স আর টি এটা দিয়ে দিলাম। যদি এরকম হয়, এখান থেকে আমি আর কি কি সিদ্ধান্ত নিতে পারি? দেখো, আমি গত ক্লাসে বলছিলাম যে আমার এক্সপেরিমেন্টেশনের সময় ধর আমি 1 ঘন্টা চুজ করি, 1 ঘন্টা ধরে এক্সপেরিমেন্ট করছি, কিন্তু আমি চাইলে যে কোনো 5 মিনিট 5 মিনিটের ইন্টারভাল নিয়েও আমি চিন্তা করতে পারি 1 ঘন্টার মধ্যে, পারি না? তো এরকম যে কোনো একটা, এই পুরা গ্রাফের মধ্যে আমি যে কোনো একটা সময় স্ট্যাম্প, টাইম স্ট্যাম্প আছে না 0 থেকে 5 মিনিট পর্যন্ত, যে কোনো একটা টাইম স্ট্যাম্পকে টিআই বললাম। এখান থেকে আমি এখন নতুন করে মানে একই এক্সপেরিমেন্টের আরেকটা পোর্শন আমি এখন দেখতে চাই। তো ওই টিআই তে আমার বস্তুর জন্য একটা এক্স আই আছে না? মনে করো সে 60 সেকেন্ড 60 মিনিট ধরে আমি এক্সপেরিমেন্ট করছি, তাহলে টিআই এর মান মনে করো তখন 3। আমার ডাটা শিটের যে টি আই এর মান 3, সেই 3-এ আমি আবার দেখলাম এক্স আই এর মান হচ্ছে মনে করো 5, কথার কথা দেখলাম। ঠিক আছে? আচ্ছা, এইবার আমি আরেকটু দূরে গিয়ে একটা নির্দিষ্ট সময় চুজ করলাম টিএফ। এই টিএফ এর মান মনে করো হচ্ছে গিয়ে কথার কথা 15 ধরো। এবং সেই টিএফ এ আমি দেখলাম আমার যে বস্তুটা আছে সেই বস্তুর একটা শেষ অবস্থান এক্সএফ আছে, ধরে নাও। ঠিক আছে? এবং সেই এক্সএফ এর মান মনে করো আমরা পাইলাম হচ্ছে 25, কথার কথা। ঠিক আছে? তাহলে আমরা যদি এখন এই পুরো জার্নিতে আমরা জিজ্ঞেস করি যে বস্তু এই টিআই থেকে টিএফ এর মধ্যে কতটুকু সময় পাইছে সামনে যাওয়ার জন্য, আমি কি তাহলে এই, সরি কালার চেঞ্জ করছিলাম, আমি কি তাহলে এই যে পিঙ্ক যে লাইনটা আঁকতেছি, এই পিঙ্ক লাইনের ডিস্টেন্সটুকু কি আমার সময় না? টিআই আর টিএফ এর মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বটুকুই কি আমার সময়টা না? বুঝতে পারতেছো? পিঙ্কটা যদিও খুব ভালো দেখা যাচ্ছে না, বাট পিঙ্ক এটা ধরে নাও। ঠিক আছে? আর হচ্ছে গিয়ে রেড, আমি যদি হচ্ছে গিয়ে জিজ্ঞেস করি এইটুকু সময়ের মধ্যে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, সেই দূরত্ব বোঝানোর জন্য কি এই লাইন থেকে আঁকা যে আমার লাল লাইনটুকু আছে এই লাইনটুকুই না? এইটুকু তার অতিক্রান্ত দূরত্ব। কারণ এই মানটা হচ্ছে এক্স আই, এই মানটা হচ্ছে কি এক্স এফ। এক্স আই আর এক্স এফ এর মধ্যবর্তী যে লম্ব দূরত্বটুকু আছে সেই লম্ব দূরত্বটুকুই হচ্ছে আমার জন্য কি অতিক্রান্ত দূরত্ব বা অতিক্রান্ত সরণ, তাই না? তো আমি কি এই যে এই বাউন্ডারির মধ্যে যতটুকু জায়গা আছে ততটুকু লেন্থই কি আমার জন্য অতিক্রান্ত দূরত্ব না? বাকিটুকু তো না, রাইট? বলা যায়। এখন ভালো মতো বুঝছো, আমি যদি এইখানে একটা ত্রিভুজের কথা চিন্তা করি, ধরো এই বিন্দুটাকে বললাম এ বিন্দু, এই বিন্দুটাকে বললাম সি বিন্দু, বি বিন্দু, এই বিন্দুটাকে বললাম সি বিন্দু। তাহলে আমার কাছে একটা ত্রিভুজ এবিসি আছে, আছে না? দেখতে পাচ্ছ গ্রাফের মধ্যে? এই ত্রিভুজ এ বি সি এর মধ্যে আমি কি বলতে পারি যে এ বি অংশটুকু হচ্ছে বস্তুর অতিক্রান্ত সময়, অতিবাহিত বলতে পারি সময় নিয়ে আমি আসলে কনসার্ন, পুরোটা নিয়ে তো কনসার্ন না, বলতে পারি। আর বিসি, এই বিসি অংশ বলা যায়? কোনো কনফিউশন আছে এটুকু নিয়ে? না। এখন আমি শুরুতে বলছিলাম এটা তো একটা ফাংশন, ফাংশন না ভাই? এই ফাংশনের মধ্যে আমার ওয়াই আছে, এই ফাংশনের মধ্যে আমার এক্স আছে, রাইট? আমরা এই চিত্র অনুযায়ী ওয়াই বলতে কি অবস্থান বুঝাইছি না, এক্স? আর সময় বলতে কি বুঝাইছি, টি বুঝাইছি না?
মানে এই লাইনটাকে আমি কি বাংলায় লিখলে এরকম করে লিখতাম না, অবস্থান ইকুয়ালস টু ফাংশন অফ সময়, তাই লিখতেছি না? ওয়াই অক্ষে অবস্থান গেছে, এক্স অক্ষে সময় গেছে, এইভাবেই তো অবস্থান বনাম সময় লেখচিত্র নামটা আসছে, তাই না? এটুকু তো বুঝতেছি। এখন এই যে অবস্থানের পরিবর্তন, এক্স এর পরিবর্তন, যে কোনো কিছুর পরিবর্তন বলতে তোমরা কি বুঝো সবসময়? শেষ বিয়োগ আদি না? তাহলে অবস্থানের পরিবর্তন যদি জানতে চাই, তার মানে কি আমাদের কাছে ডেল্টা এক্স জানতে চাওয়া হচ্ছে না? অবস্থানের পরিবর্তন মানে কি ডেল্টা এক্স হবে না? আর ডেল্টা এক্স মানে কি শেষ অবস্থান বিয়োগ আদি অবস্থান বলতে পারি। আবার আমরা যদি জিজ্ঞেস করি সময় পরিবর্তন, সময়ের পরিবর্তন মানে কি অতিবাহিত সময় বোঝাচ্ছে, তাহলে অতিবাহিত সময়কে আমি কি বলবো? ডেল্টা টি। এবং ডেল্টা টি ইকুয়ালস টু কি হবে? টি এফ মাইনাস টি আই, তাই হবে না? মানে এটাই সময় ব্যবধান, মানে অতিবাহিত সময় বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি? সময় ব্যবধান। এই কথাটা সবাই শুনে আসছো, সময় ব্যবধান সম্পর্কে সবাই জানি, তাই না? যে ধরো সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত ক্লাস হয়েছে, তার মানে কত ঘন্টা ক্লাস হয়েছে? 13 ঘন্টা ক্লাস হয়েছে, তাই না? সো সময় ব্যবধান। আচ্ছা, এনিওয়েজ, তো এখন একটা জিনিস চিন্তা করো, তুমি যখন যে কোনো স্বাভাবিক ফাংশন নিয়ে কাজ করো, তুমি কোনটা চেঞ্জ করতে পারো, এক্স না ওয়াই? এক্স, মানে স্বাধীন চলকটা আমরা পরিবর্তন করতে পারি। স্বাধীন চলক পরিবর্তন করার কারণে অধীন চলক পরিবর্তন হয়ে আসে, রাইট? সো স্বাভাবিক একটা ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স এর কথা চিন্তা করো, আমি কোনটা করতে পারি? ডেল্টা এক্স আমি করতে পারি, মানে সাধারণ ফাংশনের মধ্যে আমি ডেল্টা এক্স করতে পারি। আমি বলি ডেল্টা এক্স এর জন্য চেঞ্জ হয় ডেল্টা ওয়াই, বলা যায়? মানে ডেল্টা ওয়াই এর জন্য চেঞ্জ না বলি, ডেল্টা ওয়াই এর এক্স এর জন্য হয় ডেল্টা ওয়াই। তাহলে এককের জন্য কত হবে? মানে সবসময় যে ডেল্টা এক্স আমি বড় বড় করতে পারবো তাও তো না। আমি যদি এরকম একক মানে বের করতে পারি, তাহলে আমার জন্য বাকি ক্যালকুলেশন গুলো করা সহজ হয় না? সাধারণত হার এই জন্যই তো বের করে, তাই না? যে এক মানে এতর জন্য হয়েছে, 10-এর জন্য হয়েছে, তাহলে একের জন্য কত, ওই জন্য তো আমরা একক বের করি। সো যেহেতু তুমি একটা ফাংশন চেঞ্জ করতেছো, কেমনে চেঞ্জ করতেছো? তুমি ডেল্টা এক্স চেঞ্জ করছো, ওই জন্য ডেল্টা ওয়াই চেঞ্জ হইছে। ডেল্টা ওয়াই তোমার হাত নাই। তো তুমি এখন দেখতে চাও, তুমি তো করছো এখন ডেল্টা এক্স, সবাই যে ডেল্টা এক্স করবে তা না, মানে তোমার ডেল্টা এক্স আর পৃথিবীর ডেল্টা এক্স এক হবে না। আমি যদি এখন একটা একক পাওয়া যাই, তাহলে আমি তোমার ডেল্টা এক্স আর পৃথিবীর ডেল্টা এক্স এর মধ্যে পার্থক্য করতে পারবো যে আসলে কতটুকু এক্স কে বেশি, কে চেঞ্জ করছে, কম চেঞ্জ করছে, তাই না? সো এই কারণে যদি আমি একক চিন্তা করি, তাহলে আমার জন্য এক চেঞ্জের জন্য কি আসবে? ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, তাই আসবে না? এই একটা অনুপাত আসবে না? এই অনুপাতের একটা নাম আছে, খুব ভালো একটা বাংলা নাম আছে, নামটা হচ্ছে স্বাধীন চলকের পরিবর্তনের সাপেক্ষে অধীন চলকের পরিবর্তনের হার। যদি এক পরিবর্তন করো, তাহলে অধীন চলক কতটুকু পরিবর্তন হবে, এই কথাটাকে বলা হয় স্বাধীন চলকের পরিবর্তনের সাপেক্ষে অধীন চলকের পরিবর্তনের হার। কি বলছি? স্বাধীন চলকের পরিবর্তনের সাপেক্ষে। কেন স্বাধীন চলকের পরিবর্তনের সাপেক্ষে রাখতে হচ্ছে? কারণ স্বাধীন চলকে আমি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি। দিস ইজ ওয়াই স্বাধীন চলকের পরিবর্তনের সাপেক্ষে অধীন চলকের পরিবর্তনের হার। এটার মানে হচ্ছে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। বুঝাইতে পারছি? এই ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স কে আমরা ম্যাথমেটিক্সে ঢাল নামে ডাকি। তাহলে ঢাল বলতে কি বুঝবো? কোনো একটি ফাংশন বা অপেক্ষক, ফাংশনের বাংলা কি জানো? অপেক্ষক। ফাংশনের বাংলা হচ্ছে অপেক্ষক। ঢাল কাকে বলবো? যদি এরকম সংজ্ঞা আছে হায়ার ম্যাথে, কোনো একটি অপেক্ষক বা ফাংশনে স্বাধীন চলকের পরিবর্তনের সাপেক্ষে অধীন চলকের পরিবর্তনের হারকেই ঢাল বলে। আমি তোমাদেরকে গত ক্লাসে বুঝাইছিলাম, প্রত্যেকটা জিনিসের একটা কোয়ালিটেটিভ সংজ্ঞা আছে, একটা কোয়ান্টিটেটিভ সংজ্ঞা আছে, একটা কনসেপচুয়াল সংজ্ঞা আছে, আর একটা হিসাব করার সংজ্ঞা আছে, রাইট? যখন তোমরা বইয়ের সংজ্ঞা পড়ো, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন, তার ট্যানজেন্টের মানকে ঢাল বলে, তুমি আসলে হিসাব করার ওই কোয়ান্টিটেটিভ সংজ্ঞা পড়তেছো। আর যখন তুমি এটা বলতেছো একটা চলকের
মানে একটা ফাংশনে স্বাধীন চলকের পরিবর্তনের সাপেক্ষে অধীন চলকের পরিবর্তনের হার তুমি তখন কনসেপচুয়াল সংজ্ঞা বলতেছো বা কোয়ালিটেটিভ সংজ্ঞা বলতেছো, বুঝছো? তো যদি কখনো ঢালের সংজ্ঞা আসে দুইটাই লিখে দিবা। ঢালের সংজ্ঞা কি? একটি ফাংশনে স্বাধীন চলকের পরিবর্তনের সাপেক্ষে অধীন চলকের পরিবর্তনের হারকে ঢাল বলে। অন্যভাবে বলা যায়, কোনো একটি অঙ্কিত সরল রেখা, এখন আমার কথা আছে, ঢাল যে শুধু সরল রেখা হয় তা না, বক্ররেখারও ঢাল হয়। আর বক্ররেখার ঢাল সরলরেখার মতো না। বক্ররেখার তো আর এক্স অক্ষে কোনো ধরো কোণ উৎপন্ন করবে না, করবে? ওই জন্য বক্ররেখার জন্য ঢাল আঁকতে গেলে যেই বিন্দুতে ঢাল আঁকবা ওই বিন্দুতে একটা স্পর্শক আঁকা লাগে। দেখাবো কেস 3 যখন ডিটেলসও করাবো তখন দেখাবো অবশ্যই। এই চিত্র আমি দিয়ে দিব তোমাদেরকে, বাট আমি কি ঢালটা বুঝাইতে পারছি? এখন আমাকে একটা কথা বলো, এই যে ত্রিভুজ এবিসি আছে, আমি কি বলতে পারি ত্রিভুজ এবিসি এর মধ্যে এই যে বিসি বাহুর যে দৈর্ঘ্য, এই বিসি বাহুর দৈর্ঘ্যটাই কি অধীন চলকের পরিবর্তনের হার না? এই চিত্র অনুযায়ী বিসি বাহু কি ডেল্টা এক্স না? এই যে বিসি বাহু হচ্ছে ডেল্টা এক্স মানে অধীন চলকের পরিবর্তনের হার এই চিত্র অনুযায়ী, রাইট? আর এবি বাহুর যে দৈর্ঘ্য, এবি বাহুর দৈর্ঘ্যটা কি ডেল্টা টি, অথবা অধীন স্বাধীন চলকের পরিবর্তন, তাই না? ডেল্টা এক্স হচ্ছে অধীন চলকের পরিবর্তন এই চিত্র অনুযায়ী, অবস্থান ক্ষেত্র অনুযায়ী। আর ডেল্টা টি হচ্ছে স্বাধীন চলকের পরিবর্তন। হার বের করতে গেলে আমি কি করব? স্বাধীন চলকের পরিবর্তন নিচে, অধীন চলকের পরিবর্তন উপরে। সুতরাং আমি যদি এই চিত্র থেকে ঢাল বের করতে যাই, ঢাল বের করতে গেলে আমি কি বলবো? ডেল্টা এক্স বাই ডেল্টা টি। হ্যাঁ, ডেল্টা এক্স বাই ডেল্টা ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, আগের মানে এই সাধারণ বর্ণনা অনুযায়ী। কিন্তু আমাদের এখানে তো ওয়াই মানে কি এক্স, আর এক্স মানে কি টি, মানে এই যে গ্রাফ দেখে বুঝতে হবে, বুঝছো? এই জন্যই সংখ্যাটা এরকম করে বলছি, এক্স ওয়াই বলি নাই। স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের পরিবর্তনের হার, মানে উপরে থাকবে অধীন চলকের পরিবর্তন, নিচে থাকবে স্বাধীন চলকের পরিবর্তন, ব্যাস। তো এই যে ডেল্টা এক্স বাই ডেল্টা টি, এটাই কি ঢাল না? ফিজিক্সে ডেল্টা এক্স মানে কি বোঝায়? দূরত্ব বা সরণ, তাই না? আর ডেল্টা টি মানে কি? সময়, রাইট? আমাদের এই চিত্র অনুযায়ী ডেল্টা এক্স বলতে কি দূরত্ব বোঝাচ্ছে না? আর ডেল্টা টি বলতে কি সময় বদল বোঝাচ্ছে না? তাহলে দূরত্ব বাই সময় বের করলে কি আসে? বেগ আসে না? বুঝতে পারছি। দিস ইজ বাই আমরা এই কথাটা বলতে পারি যে অবস্থান বনাম সময় লেখচিত্রের ঢাল বেগ নির্দেশ করে। কি লিখবো? অবস্থান বনাম সময় লেখচিত্রের ঢাল বেগের মান নির্দেশ করে, কারণ দিক তো এখান থেকে আসে না, আসে। সো বেগের মান নির্দেশ করে। অনেক জায়গায় দেখবা এই কথা লেখা আছে, অবস্থান বনাম সময় লেখচিত্রের ঢাল বেগ নির্দেশ করে না, কথাটা হবে বেগের মান নির্দেশ করে। জাস্ট ভ্যালুটা পাও, গ্রাফ থেকে তুমি ডিরেকশন পাবা না, ভ্যালুটা পাই। ঢাল, সময় লেখচিত্রের ঢাল বেগের মান নির্দেশ করে। এইটুকু কি বোঝাতে পেরেছি? এইটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এইটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ভেরি গুড। সো এই যে দেখো, আমরা যদি এখন এই প্রিভিয়াস মানে কেস 1 যেটা ছিল, এই কেস 1 থেকে আমরা যদি বেগের মান বের করতে যাই, আমার 0 থেকে একদম শুরু থেকে কতটুকু সময় গেছে? 8 সেকেন্ড, মানে সরি, 0 থেকে 4 সেকেন্ড সময় গেছে, তাই না? তাহলে নিচে যাবে কত? 4। আর উপরে কি? 0 থেকে 8, উপরে কত বসবে? 8, ইকুয়ালস টু কত? 2 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? অবস্থান বনাম সময় লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে? বেগের মান নির্দেশ করে। এখন এখান থেকে একটা সূত্র প্রমাণ করে দেখাই। এই যে দেখো, এই ডেল্টা এক্স বাই ডেল্টা টি ইকুয়ালস টু বেগ ইকুয়ালস টু কি ভি বলা যায় না? বলা যায়? ডেল্টা এক্স ইকুয়ালস টু কত? ভি। পরের পেজে, আচ্ছা আরো পরের পেজে লিখি। এটা অবশ্যই কেস 1 থেকে, কেস 1 থেকে ডেল্টা এক্স ডিভাইডেড বাই ডেল্টা টি ইকুয়ালস টু কত? ভি। এই ডেল্টা এক্স কে কি আমরা সরণ বলতেছি না আসলে? ডেল্টা এক্স অবস্থান, এটা কি সরণ না? অবস্থানের পরিবর্তন ইকুয়ালস টু কি সরণ। আর ডিভাইডেড বাই ডেল্টা টি কে আমরা সময় ব্যবধানকে টি ধরলাম। তাহলে আমি এখান থেকে কি এস ইকুয়ালস টু ভিটি বলতে পারি?
বলতে পারি? কোন কনফিউশন আছে? এক্স্যাক্টলি। সো গ্রাফ থেকেও আমরা কিন্তু এস ইকুয়ালস টু ভিটি সূত্র প্রতিপাদন করা যায়। এখন আরেকটা জিনিস দেখো, লাস্ট জিনিস, আজকে ক্লাসের লাস্ট জিনিস, সেটা হচ্ছে এই যে ত্রিভুজ এবিসি দেখতে পাচ্ছ, এই ত্রিভুজ এবিসি এটা সমকোণী ত্রিভুজ না? এই সমকোণী ত্রিভুজের অতিভুজটি ভূমির সাথে যেই কোণ উৎপন্ন করছে থিটা, রাইট? আমি যদি এখন ত্রিভুজ এবিসি এর ট্যান থিটা ইকুয়ালস টু কি? লম্ব বাই ভূমি, ভূমি বাই লম্ব, আর লম্ব ভূমি একই না। উপরে কি লম্ব, নিচে কি ভূমি? উপরে লম্ব কে? বিসি, নিচে কে? এবি। এই বিসি মানে কি আবার ডেল্টা এক্স না? এটা কি ডেল্টা টি না? আমি কি বুঝাইতে পারছি? তো আমি এখান মানে ট্যান থিটা থেকেও কি বেগের মান বের করতে পারবো, পারবো না? কিন্তু কার ট্যান থিটা? কোন গ্রাফের ট্যান থিটা? অবস্থান বনাম সময় লেখচিত্রের ট্যান থিটা। বুঝাইতে পারছি? অনেক সময় পরীক্ষায় এরকম দিয়ে দেখবা, দেখবা যে এমসিকিউ দিয়ে দিছে, উপরে অবস্থান, এক্স অক্ষের সময় একটা সরল রেখা আঁকছে, আবার বইলাও দিছে ওই সরল রেখা এক্স অক্ষের সাথে কত কোণ করছে, ধরো 30 ডিগ্রি বলে দিছে। এরপর প্রশ্ন করবে বেগের মান কত, কি করবা? tan 30, tan 30টাই হচ্ছে বেগের মান। এই জন্যই তো এই কথা লিখে দিছে, অবস্থান বনাম ঢাল বেগের মান নির্দেশ করে। বুঝতে পারছি? আজকে কিন্তু অনেকগুলো টপিক করাইছি আমরা। গ্রাফ থেকে কিভাবে এস ইকুয়ালস টু ভিটি সূত্র প্রতিপাদন করতে হয়, গ্রাফ থেকে কি করে বেগের মান বের করতে হয়, শিখলাম আজকে। আচ্ছা, এটা কি জানো সরল রেখার ঢাল সবসময় কনস্ট্যান্ট থাকে? সরল রেখার, হ্যাঁ, এতক্ষণ ধরে তোটাই বললাম। এই যে ট্যান থিটা, হ্যাঁ মানে হ্যাঁ, ওটা হচ্ছে কি, হ্যাঁ, যদি সমান্তরাল সরল, যেমন দেখো কেস টুতে ঢালের মান কত? 0। ওর ঢাল নাই, এই কথাটা ভুল, ও ঢাল আছে, tan 0। শুনো, ঢাল নাই আর ঢাল 0 ভিন্ন কথা। যেমন তুমি এখন যেখানে বইসা আছো, ওই জায়গায় কি বল 0 নাকি বল নাই? বল 0, কিন্তু বল নাই তা না। বল যদি না থাকতো তাহলে একটা ডিম নিয়ে বসে দেখো, ভেঙে যাবে না? ভাঙছে কেন? কজ বল আছে। কিন্তু ঊর্ধ্বমুখী আর নিম্নমুখী বলের মান কি? সমান। দ্যাট ইজ ওয়াই একটা আরেকটাকে 0 করে ফেলছে। লব্ধি বল কত? 0। কিন্তু বল কি নাই? বল নাই মানে কি? ওখানে কোনো মানে ফোর্স নাই, মানে আমি বুঝাতে পারছি, মানে না এক্সিস্টেন্স নাই। সো নাই আর 0 দুটা ভিন্ন কথা। ঠিক আছে? ওকে। ট্যান থিটা ওই যে 2.5 না, ট্যান থিটার মান হচ্ছে কি, এবার এই যে এখান থেকে আমরা যদি ত্রিভুজ এবিসি তে, ত্রিভুজ এবিসি তে আমরা যদি এই কোণটা বলি থিটা, তাহলে এই থিটা কোণটা বের করার জন্য আমি কি করব? ট্যান থিটা ইকুয়ালস টু কি? লম্ব বাই ভূমি। লম্ব কি? বিসি, ভূমি কি? এবি। তাহলে বিসি বাই এবি মানে কি? ডেল্টা এক্স বাই ডেল্টা টি। সো ট্যান থিটাকেই তো ঢাল বলে। সো সূত্রের ওই জায়গাটা এটা। সো বেসিক্যালি আমরা যেটা বলতেছি এই কেস 1 থেকেই, যে ট্যান থিটা ইকুয়ালস টু কত? ডেল্টা এক্স বাই ডেল্টা টি। সো পরীক্ষায় এরকম টাইপের এমসিকিউ থাকতে পারে। ধরো এই হচ্ছে গিয়ে, এটাকে বললো টি, এটাকে বললো হচ্ছে এক্স, মিটার, এটা হচ্ছে সেকেন্ড, এবং তারপর মনে করো এখানে একটা গ্রাফ এঁকে দিয়ে বললো এই কোণটা 30 ডিগ্রি। প্রশ্ন করতেছে বেগ কত, বা বেগের মান কত প্রশ্ন করছে, তাহলে উত্তর কি হবে? tan 30। মানে tan 30 লিখবা না, tan 30 এর মান যা আছে ওইটা লিখে দিব, ওটা কত, আবার একক বলতে হবে। কত? এই যেখানে লেখা আছে মিটার, এই যেখানে লেখা আছে সেকেন্ড। মানে যে কোনো রাশি একক ছাড়া হবে না। ঠিক আছে? আবার এখানে যদি সেন্টিমিটার থাকে তাহলে এটা কি হয়ে যাবে? সেন্টিমিটার পার সেকেন্ড। এখানে যদি কিলোমিটার, এখানে যদি আওয়ার থাকে তাহলে ওটা কি হয়ে যাবে? কিলোমিটার পার আওয়ার। মানে গ্রাফে যে একক সেই অনুযায়ী একক আসবে। বুঝতে পারছি? কোন কনফিউশন আছে? আজকে এই পর্যন্তই। জি স্যার।